My dear lovely viewers, the Daily Star সম্পাদকীয় অনুবাদ বিশ্লেষণে আপনাকে স্বাগত। Here we see why are food prices not coming down? কেন দ্রব্যমূল্যের দাম কমছে না? Here we see coming down এর অর্থটা হচ্ছে সাধারণত নিচে নামা, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে কমছে না। ওকে, আমরা এর কিন্তু অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড জানি, যদিও আমি এখানে জাস্ট কয়েকটি উল্লেখ করছি। অর্থাৎ এমনিতে কাম ডাউন, দ্যাট মিনস আমি যদি একটু এইভাবে একটু লিখি, এখানে একটু লক্ষ্য করুন, আমি নিচে লিখছি কাম ডাউন, এর অর্থটা হচ্ছে কমা। কি এর অর্থটা হচ্ছে কমা। আবার আমরা বলতে পারি এখানে যেহেতু কামিং ডাউন এর তো কন্টিনিউয়াস ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ কমছে কমছে। আবার এর পূর্বে দেখতে পাচ্ছি নেগেটিভ সেন্স, এই জন্য আমরা বলবো কমছে না। ওকে, হিয়ার উই সি আমরা চাইলে এখানে কিন্তু অন্য যেই সিনোনিমাস ওয়ার্ড আছে, চাইলে কিন্তু আমরা এখানে গো ডাউন দিতে পারতাম। গো ডাউন এর অর্থটা হচ্ছে হ্রাস, মানে হ্রাস পাওয়া, মানে নিচের দিকে যাওয়া। আবার আপনি চাইলে কিন্তু লো দিতে পারতেন। ওকে, আবারও আপনি চাইলে এখানে ডিক্রিজ দিতে পারতেন, ডিক্রিজ। Or you can use also calm down. I think so you have got অনেকগুলো আছে। অর্থাৎ এই কমা বা কমা সেন্স দেওয়ার জন্য অনেকগুলো ভার্ব আছে। আমি আশা করি যে আপনি আরও 2-3টি ভার্ব এখানে অ্যাড করে নেবেন, রাইট? অর্থাৎ কেন ফুড প্রাইসেস, অর্থাৎ এই দ্রব্যমূল্যের দাম নট কামিং ডাউন, অর্থাৎ কমছে না। I think so you have got. Okay, we see next. এখানে আরেকটি হেডিং আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। গভর্নমেন্ট মাস্ট হ্যাভ, অর্থাৎ অবশ্যই থাকতে হবে। আ মাল্টিপ্রনসড অ্যাপ্রোচ, অর্থাৎ একটি বহুমুখী। হিয়ার উই সি মাল্টিপ্রনসড, এটা মূলত অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এর অর্থটা আমরা বলতে পারি কি বহুমুখী। ওকে, বহুমুখী কিন্তু আমরা বলে থাকি বহুমুখী অ্যাপ্রোচ একসাথে। ওকে, হিয়ার মাল্টিপ্রনস অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যান্ড হিয়ার অ্যাপ্রোচ অ্যাজ এ নাউন। অর্থাৎ বহুমুখী আমরা বলতে পারি কি অ্যাপ্রোচ, দ্যাট মিনস আমরা পন্থা বলতে পারি, রাইট? পন্থা, এরপরে হচ্ছে উপায় বলতে পারি। টু কাপ দেই, অর্থাৎ তাদেরকে কমাতে, হ্রাস করতে, তাদের থামাতে, যে তাদের যেই মানে থামাতে অথবা এইগুলোকে হ্রাস করতে। ওকে, হ্রাস করতে কি মানে এই সরকারের অবশ্যই থাকতে হবে, মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ যখন ব্যবহার হয় তখন আমরা কি বলতে পারি যে অবশ্যই থাকতে হবে। যদিও আমরা জানি অবশ্যই থাকতে হবে বাধ্যবাধকতা বোঝাতে সাধারণত এরকম ব্যবহার হয়ে থাকে। হিয়ার উই সি, এখন আর একসাথে বলতে হবে, একসাথে বলতে হবে না, জাস্ট আমরা তো দেখতেই পাচ্ছি সরকার। হিয়ার উই সি আমরা এখানে কি বলতে পারি, সরকারের অবশ্যই কি থাকতে হবে বহুমুখী। হিয়ার উই সি অ্যাপ্রোচ পন্থা, টু কার্ব অর্থাৎ থামাতে, তার মানে এই যে এদের ঊর্ধ্বগতি থামাতে, বা তাদের দাম, এখানে এই দেম বলতে এই যে প্রাইসের দামগুলোকে বোঝাচ্ছে। ওকে, অর্থাৎ তাদেরকে থামাতে বা তাদের দাম কমাতে অবশ্যই কি সরকারের অবশ্যই এই অ্যাপ্রোচ নিতে হবে, যেটা বহুমুখী অ্যাপ্রোচ। আপনারা চাইলে এই যে মাল্টিপ্রনসড আছে এর কিছু সিনোনিমাস ওয়ার্ড লিখতে পারেন। আমি জানি না আসলে কার জানা আছে। আমরা চাইলে মানে এই মাল্টিপ্রনসডকে এইভাবে ব্যক্ত করতে পারি, একটু দেখি। অর্থাৎ আমরা চাইলে কিন্তু এখানে বলতে পারি মাল্টিফ্যাসেটেড। ওকে, এইভাবে একটি শব্দ আছে, যদিও এটা অনেকের কাছে পরিচিত, মাল্টিফ্যাসেটেড ইউ ক্যান ইউজ। ওকে, আমি সবসময় আপনাদের কি প্রাধান্য দিয়ে জানেন, আমি সবসময় বলি কি আপনি যে একটা শব্দ পেয়েছেন, এই যে মাল্টিপ্রনসড, এই শব্দটা আজকে আপনি পড়ার সময় পেয়েছেন বহুমুখী। অর্থাৎ আমরা এটাকে ইংরেজিতে যদি বলি তাহলে অর্থটা দ্বারা এইরকম, দেখুন যে সেপারেট বাট ডিফারেন্ট আসপেক্ট, বা আমরা সেপারেট আসপেক্ট বলতে পারি। ওকে, অর্থাৎ ভিন্ন ভিন্ন যে আসপেক্ট একত্রিতভাবে, অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্যোগ, যেটাকে বহুমুখী বলা হচ্ছে, সেপারেট আসপেক্ট বলতে পারি, দৃষ্টিকোণ ডাইমেনশন বলতে পারি। ওকে, আমরা ওদিকে যাচ্ছি না। আপনি চাইলে এই যে মাল্টিপ্রনসডকে আপনি চাইলে মাল্টিফ্যাসেটেড
আপনি বলতে পারেন। ওকে, সুতরাং আপনি এর দুই যে কোনো একটি দিয়ে একটি বাক্য তৈরি করতে পারেন। দেখুন, আমি সবসময় বলি কি, আপনি যে শব্দটা আজ শিখছেন সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করুন। দেখুন, এই বহুমুখীর কিন্তু আরও কিছু শব্দ আছে। আপনি চাইলে আরও কিছু না, মানে কয়েকটি শব্দ আছে, আপনি চাইলে কিন্তু সেগুলোকে ইউজ করতে পারেন অ্যাজ অল্টারনেটিভ। ওকে, আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট অলরেডি। হিয়ার উই সি। এরপর আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। এখানে আছে দ্য লেটেস্ট। হিয়ার উই সি দ্য লেটেস্ট ফিগার্স, অর্থাৎ একেবারে মানে নতুন বা সাম্প্রতিক যে ফিগারগুলো আছে, অর্থাৎ ফিগার বলতে এই যে পরিসংখ্যান। লেটেস্ট অর্থ দিচ্ছে সাম্প্রতিক, আর ফিগার এখানে অর্থটা দিচ্ছে কি, আমরা আসলে ফিগারকে ফিগার হিসেবে ভালো বুঝি, আমরা অনেক সময় ফিগারকে অ্যাজ ইউজুয়ালি আমরা ব্যবহার করে থাকি। ইনফ্লেশন অর্থাৎ এই মুদ্রাস্ফীতির উপরে। উই নো ওয়েল অ্যান্ড হোয়াট মিনস বাই মুদ্রাস্ফীতি। হিয়ার প্রিপোজিশন উপরে অর্থ দিচ্ছে, আর ইনফ্লেশন মুদ্রাস্ফীতি আমরা জানি, স্পেশালি ফুড ইনফ্লেশন। ওকে, অর্থাৎ এই মুদ্রাস্ফীতির উপরে সাম্প্রতিক যে পরিসংখ্যান, এখানে আবারও দেখুন একটি কমা দিয়ে আলাদাভাবে এখানে আবারও অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অ্যাড করে দেওয়া হয়েছে। হিয়ার উই সি এইখানে স্পেশালি অ্যাডভার্ব অ্যান্ড ফুড ইনফ্লেশন, অর্থাৎ বিশেষ করে আমরা চাইলে এই স্পেশালির এই জায়গায় কী দিতে পারতাম জানেন? আমি একটু বলেই দিই, আপনারা অনেকে তো করেন, তারপর আমি একটু বলে দিই। আপনি চাইলে কিন্তু এখানে ইন পার্টিকুলার দিতে পারেন। কি দিতে পারেন? ইন পার্টিকুলার, এইভাবে দিতে পারতেন, ইন পার্টিকুলার। আবার আমরা অনেক সময় আরও যেই শব্দগুলো আছে, হ্যাঁ, ইনডিড, মূলত, বা ফর এক্সাম্পল, এভাবেও আমরা বলতে পারি, রাইট? আমরা ওদিকে যাচ্ছি না, আপাতত এখানে থাকছি। ওকে, অর্থাৎ স্পেশালি ফুড ইনফ্লেশন। ইনফ্লেশন তো বিভিন্ন ক্ষেত্রে আছে, মানি ইনফ্লেশন, ফুড ইনফ্লেশন, উইনোয়েল, আরও যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ যেইগুলোর বিশেষ করে অবমূল্যায়নটাকে এখানে মূলত দেখা হয়, অর্থাৎ যেখানে টাকার মূল্যায়নটা কমে যাওয়া, অপেক্ষাকৃত অনেক টাকায় কম দ্রব্যমূল্য পাওয়া। আর ফুড ইনফ্লেশন ব্যাপারটা ওই একই সেন্স, অর্থাৎ দ্রব্যমূল্যর দাম বেড়ে যাওয়া আর অনেক টাকায় অপেক্ষাকৃত কম দ্রব্য পাওয়া, অর্থাৎ এখানে মূলত ফুড ইনফ্লেশন বলা হয়েছে এই সেন্সে। ওকে, হিয়ার উই সি। যদিও আমি অর্থনীতির সম্পর্কে এত তথ্যবহুল জ্ঞান আমার নাই, তারপরেও যতটুকু জানা আছে, না দিলেই নয়, একটু বললাম আর কি। ওকে, এরপর আমরা একটু দেখার চেষ্টা করি। হিয়ার উই সি আর অ্যালার্মিং। এখন এখানে লক্ষ্য করুন তো, এখানে আর ব্যবহার হয়েছে কেন? ডেফিনেটলি এই সাবজেক্ট অনুযায়ী আর ব্যবহার হয়েছে। লেটেস্ট ফিগার্স, হিয়ার উই সি ইউজড অ্যাজ plural form. When we see a subject as a plural form, definitely your verb also will be plural, and that is why here are is set. Okay, alarming indicators. Here we see oneke amra bolte pari hey are erpor alarming, that means we can call it as a continuous form, not yet adjective. Okay, অর্থাৎ এটা হচ্ছে একটা alarming indicators, that means ভয়াবহ কি ইন্ডিকেটরস দিই, দ্যাট মিনস ইন্ডিকেট এর অর্থ হচ্ছে মাপ করা, ইন্ডিকেটরস দ্যাট মিনস আমরা বলতে পারি মাপকাঠি। ওকে, হ্যাভ ইউ গট? অর্থাৎ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ভয়ানক। এখন এই ভয়ানকের ইংরেজি কতগুলো আছে? ভয়ানকের ইংরেজি যদি আমি বলি, এখন 15টা থেকে 16টা বলা, 20টাও বলা যাবে, অনেকগুলো দিয়ে ভয়ানককে বোঝায়। ওকে, নেগেটিভ সেন্সে সাধারণত আমরা ব্যবহার করে থাকি। আমরা অ্যালার্মিং, এরপর আমরা কনসার্নিং, উদ্বেগজনক বলতে পারি। এরপর আমরা আরও যতগুলো আছে, ইউসি, হরিবল, আমরা এটা ব্যবহার করে থাকি, রাইট? সেভিয়ার ওর ভালনারেবল, তাকেও আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ কাছাকাছি মিল আছে এরকম এই অ্যালার্মিংয়ের সাথে আপনি বলতে পারবেন 25টা ওয়ার্ডের মতো। আমি এই মুহূর্তে ওদিকে যাচ্ছি না, আপাতত এইখানে জাস্ট আমরা অ্যালার্মিংয়ের মধ্যেই থাকি, অর্থাৎ ভয়াবহ বা ভয়ানক অর্থ দিতে আমরা অ্যালার্মিংকে অ্যাজ এ এইখানে মূলত অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। ইন্ডিকেটরস দ্যাট মিনস মানে কি বলে এটাকে, জি মাপকাঠি। হিয়ার দ্যাট রিকনফার্ম, অর্থাৎ এখানে আবার দেখুন দ্যাট অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। দ্যাট রিকনফার্ম, অর্থাৎ কনফার্ম এর অর্থ নিশ্চিত করা, রিকনফার্ম দ্যাট মিনস পুনরায় নিশ্চিত করা, এই সেন্সটা দিচ্ছে। যে আবারও দেখুন এখানে আবারও দ্যাট কনজাংশন আছে। ওকে, আমরা একটু দেখার চেষ্টা করবো। পিপল অর্থাৎ মানুষজন,
লোয়ার অ্যান্ড লোয়ার মিডল ইনকাম গ্রুপস, হিয়ার উই সি, এখানে একটা ব্যাপার লক্ষ্য করবেন, এই লোয়ার হিয়ার অ্যান্ড লোয়ার ইনকাম ফ্যামিলি, লোয়ার ইনকাম গ্রুপস, এখানে লোয়ার অ্যাজ অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে হিয়ার, কারণ এই লোয়ার মূলত এই গ্রুপকে নির্দেশ করেছে, অর্থাৎ নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে গ্রুপগুলো আছে, দলগুলো আছে, এখানে মূলত দল বলতে মানুষগুলোকে বুঝিয়েছে। অর্থাৎ এই যে মানুষ ফ্রম, অর্থাৎ এই মানুষগুলো ফ্রম লোয়ার নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর থেকে যে মানুষগুলো are going through, অর্থাৎ ভিতর দিয়ে যাচ্ছে। আমি একটু লিখে দেই এখানে গোয়িং থ্রু, আমি ইতিমধ্যে গো থ্রু দিয়ে বেশ কিছু বাক্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর অর্থটা আপনি কি বলতে পারেন, যে মধ্য দিয়ে যাচ্ছে, কি মধ্য দিয়ে যাচ্ছে। Here we see, মধ্য দিয়ে যাচ্ছে কি, এখানে ওকে, এখানে লেখা ছিল এক্সট্রিম, আমি লেখাটা চলে গিয়েছে, এক্সট্রিম ফাইন্যান্সিয়াল হার্ডশিপ। Here we see, আমি এই এক্সট্রিম শব্দটিকে ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা যদি একসাথে লিখি তাহলে এখানে দারুণভাবে বুঝতে পারবো। অর্থাৎ এক্সট্রিম, দ্যাট মিনস আমরা বলতে পারি চরম বা ভীষণ, অ্যান্ড হিয়ার উই সি ফাইন্যান্সিয়াল, উই নো ওয়েল, দ্যাট মিনস আমরা বলতে পারি যে আর্থিক, অ্যান্ড হার্ডশিপ, হার্ড এর অর্থটা হচ্ছে কঠিন, আর এখানে নাউন ফর্ম হিসেবে হার্ডশিপ দিয়ে এটা বোঝানো হয়েছে যে কষ্ট, বা আমরা যে ক্লেশ সেটাকে বলতে পারি, বা আমরা দুঃখ কষ্ট বলতে পারি, একসাথে প্রকাশ করতেও হার্ডশিপ। ওকে, হিয়ার উই সি, অর্থাৎ চরম আর্থিক সংকট বা আর্থিক যেই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। কারা যাচ্ছে? যেই সমস্ত মানুষ দে আর ফ্রম লোয়ার অ্যান্ড লোয়ার মিডল ইনকাম গ্রুপস, অর্থাৎ যারা এই নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত গ্রুপ থেকে যেই মানুষগুলো। হিয়ার উই সি, এখন এই যে এখানে আর ব্যবহার হয়েছে কোন ভার্বের উপর ডিপেন্ড করে, অর সরি টু সে কোন সাবজেক্টের উপর ডিপেন্ড করে। ডেফিনেটলি ইউ ক্যান কল হিয়ার অ্যাজ ফর পিপল, অর্থাৎ পিপল এখানে মূলত সাবজেক্ট, কারণ আমরা এখানে লক্ষ্য করি এই ফ্রম যুক্ত এই অংশটা আছে, এই অংশটা কিন্তু অতিরিক্ত প্রিপোজিশন যুক্ত করে। আমরা কিন্তু মাঝে মধ্যে আমি কিন্তু বলে থাকি প্রিপোজিশন যুক্ত করে আপনি কিন্তু অতিরিক্ত তথ্য সংযোজন করতে পারেন, যে নাউন বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারেন। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। এরপরও আমরা আরও পুঙ্খানুপুঙ্খ রূপে জানার চেষ্টা করব ইফ উই হ্যাভ টাইম। ওকে, হিয়ার উই সি, এই তো এখানে আর কিছু লেখার নাই, তারপরও আমি একটু বলে দিলেই ভালো হয়। অর্থাৎ এই দ্যাট কাকে নির্দেশ করছে? ডেফিনেটলি এই দ্যাট মূলত ইন্ডিকেটরকে নির্দেশ করছে। দ্যাট মিনস ওয়েন এনি কনজাংশন ইন্ডিকেট ও রিফার টু এনি নাউন or noun phrase. Here we see, এখানে এই যে দ্যাট কনজাংশন ডেফিনেটলি রিফার করেছে কাকে? ইন্ডিকেটরসকে। দ্যাট ইজ ওয়াই উই ক্যান কল ইট অ্যান্ড রিলেটিভ ক্লোজ। শুধুমাত্র এই অংশটাকে আমরা কি বলতে পারি? রিলেটিভ ক্লোজ ও অ্যাডজেক্টিভ ক্লোজ। বাট হিয়ার উই সি, আবারও দ্যাট ব্যবহার হয়েছে। তাহলে এই দ্যাট যুক্ত যেই অংশটা আছে এইখানে আমরা লক্ষ্য করি, এই অংশটাকে আমরা তাহলে আবার কি বলবো? এই পুরো অংশটা এখানে দ্যাট যুক্ত করে এই পুরো আবার আরেকটি ক্লোজ তৈরি হয়েছে। তাহলে এই ক্লোজকে কি বলা যেতে পারে? এভাবে এই দ্যাট এখানে ব্যবহার হয়েছে সেটা আমাদের আগে দেখতে হবে। ডেফিনেটলি আমরা লক্ষ্য করি যে এখানে বলা হচ্ছে রিফর্ম দ্যাট, তার মানে এই দ্যাট এই রিলেটিভ প্রোনাউনের অল্টারনেটিভ হিসেবে আমি যদি ইটকে এখানে বসিয়ে দিতে চাই, মানে কথার কথা আর কি, ইটকে বসিয়ে দিলে তো সব তথ্য আসবে না, কিন্তু আমি এটা বলতে পারি যে তারা নিশ্চিত করে এটি, অর্থাৎ কোনটি? এইগুলোকে নিশ্চিত করে। অর্থাৎ আমি চাইলে এখানে ইটকে অল্টারনেটিভ হিসেবে বসিয়ে দিতে পারি। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই ক্যান কল অ্যান্ড দিস ক্লোজ, এইখান থেকে এই পর্যন্ত এই ক্লোজটাকে ডেফিনেটলি ইউ ক্যান কল অ্যাজ নাউন ক্লোজ। অনেকের কাছে একটু মানে আনইজি ফিল হতে পারে যে ইয়েস আমি কি বললাম, এটা আদতে কি এটা নাউন ক্লোজ হতে পারে কিনা। টেক ইট ইজিলি, আমার সাথে থাকুন, আরও বেশ কিছু বাক্য যখন আমরা পড়ব তখন ঠিক বুঝতে পারবো যে হাউ ক্যান আই আইডেন্টিফাই অ্যাজ এ নাউন ক্লোজ দিস পার্ট। ওকে, যখন আমরা যে কোনো ক্লোজকে যখন আমরা ইট দিয়ে রিফার করতে পারবো, অর্থাৎ রিফার বলতে রিপ্লেস করতে পারবো, অর্থাৎ ইট দিলেও আপনার অর্থ দাঁড় করানো যায়, তখন আমরা কি বলতে পারি? নাউন ক্লোজ বলতে পারি। বাট যখন
ইট দিয়েও সেন্টেন্সটা হবে না, তখন আমরা তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলে থাকি। আমি একটা উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন আমি বললাম যে অ্যাজ, ওকে, এইভাবে অ্যাজকে অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার করে এইভাবে বললাম যে অ্যাজ, আমরা এইভাবে বললাম যে দিস উইন্টার, এইভাবে দিস উইন্টার হ্যাজ কাম, এসেছে, উইথ, আমরা বলতে পারি পিঞ্চিং কোল্ড, অর্থাৎ মানে পিঞ্চিং, হাড় কাঁপানো শীত নিয়ে এসেছে। কি, এই উইন্টার কি করেছে, হাড় কাঁপানো শীত নিয়ে এসেছে। এরপরে আমি এখানে বললাম যে পিপল, পিপল অ্যান্ড ফ্রম, এইভাবে বলতে পারি যে ভিলেজ সাইড, ওকে, ভিলেজ সাইডস, পিপল ফ্রম ভিলেজ সাইডস। এরপর আমরা বলতে পারি আর ফেসিং ওর গোয়িং থ্রু, এটাও আমরা বলতে পারি যাচ্ছে, গোয়িং থ্রু, চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, চ্যালেঞ্জের মধ্য দিয়ে, অর অ্যান্ড দে আর সাফারিং ফ্রম, মানে বিভিন্ন ধরনের যেই কি বলে এটাকে, অ্যান্ড ফ্যান্সি যেই উইন্টার কোর্সগুলো আছে সেইগুলোর আর্থিক অনটনে ভুগছে বা সেইগুলো নাই। ওকে, আমি জাস্ট এখানে আপনাদের বোঝাতে চাচ্ছি, দেখুন এই যে অ্যাজ ব্যবহার হয়েছে, ডেফিনেটলি আমরা কি বলতে পারি, এই অ্যাজকে উই ক্যান কল অ্যাজ, আমরা কনজাংশন বলতে পারি। এবং এই কনজাংশন কি অর্থ দিবে, ডেফিনেটলি এই কনজাংশন অর্থাৎ এই অংশটিকে ইউ ক্যান কল অ্যাডভার্বিয়াল ক্লোজ, বিকজ আমি চাইলে এই অংশটিকে কিন্তু ইট দিয়ে মানে ইয়া করতে পারবো না, রিপ্লেস করতে পারবো না। হাবিকর, ওকে, আমি আরও কিছু বাক্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করব পরবর্তীতে যখন সময় সুযোগ হয়। আমরা আপাতত এখানে চলে যাচ্ছি। এখানে যদি অর্থটা আপনার কাছে বলি তাহলে অর্থটা হয় এরকম যে এই উইন্টার সিজন কি, মানে প্রচণ্ড রকম শীত নিয়ে এসেছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই অ্যান্ড পিপল অ্যান্ড দোজ হু আর ফ্রম অর লিভিং ইন মার্জিনালাইজড এরিয়া অ্যান্ড দে আর গোয়িং থ্রু চ্যালেঞ্জেস অর ফেসিং চ্যালেঞ্জেস, উই নো ওয়েল অ্যান্ড হোয়াট টাইপ অফ চ্যালেঞ্জেস দে আর ফেসিং রাইট নাও, in particular, and those who are living in northern side of Bangladesh, we know well, that means Nilphamari, Kurigram, we know Moyamensingh, Rajshahi, Gaibandha, and Panchgarh also, and people and living in these areas, and they are facing acute cold right now. Okay, what about আমরা এখানে একটু দেখার চেষ্টা করি পরবর্তী যে বাক্যটি আছে, আমরা সময় সুযোগ পেলে আরও অনেক বেশি বিশ্লেষণের চেষ্টা করব যে আমরা কিভাবে কি করতে পারি। হিয়ার উই সি অ্যান্ড উইথ ইনফ্লেশন, অর্থাৎ এই যে এখানে দেখুন এই উইথ দিয়ে যখন কোনো বাক্য শুরু হয় তখনই আপনাদের কারো কারো মনের মধ্যে একটা খটকা লেগে যায়, কিরে শুরুতে একটা প্রিপোজিশন লাগিয়ে দিয়েছে, আসলে কিভাবে কি হতে পারে। ওকে, আমরা দেখি আসলে এই উইথ বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম অর্থ দিতে পারে। এই উইথ বাক্যের শুরুতেও বসতে পারে, আবার এই উইথ বাক্যের শেষেও বসে অতিরিক্ত তথ্য সংযোজন করে এরপরে দারুণ অর্থ প্রকাশ করতে পারে। আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে আসলে কি হিসেবে ব্যবহার হয়েছে। হিয়ার উই সি, আমরা উইথকে এখানে মূলত অ্যাজ এ প্রপোজিশন হিসাবে ব্যবহার, উইথ সাধারণত আমরা কি কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি না, কিন্তু উইথ বিভিন্ন অর্থ দিতে পারে। হিয়ার উই সি, এখানে উইথ ইনফ্লেশন, এখানে দেখুন একটি নাউন ফর্ম আছে, এরপরে হিটিং সরাসরি দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু উইথ দিয়ে আমরা অতিরিক্ত তথ্য প্রদান করছি, এই জন্য আমরা মেইন ভার্ব এখানে ইউজ করতে পারছি না। কি অর্থ দেয় সেটা আমরা দেখব, অর্থাৎ এখানে কি অর্থ দেয় সেটা আমরা দেখব। হিয়ার উই সি, অর্থাৎ আমরা এই আপাতত দৃষ্টিতে এতটুকু বলি যে এই ইনফ্লেশন কি করছে, মানে হিটিং, হিট এর অর্থটা হচ্ছে আঘাত করা। এখানে কন্টিনিউয়াস ফর্মে হিটিং ব্যবহার হয়েছে, এর মানে হচ্ছে মানে এখানে মূলত উপরের দিকে উঠা বোঝাচ্ছে। ওকে, অর্থাৎ মানে এরকম যে এততে পৌঁছেছে এরকম একটা ব্যাপার অর্থ দিচ্ছে। ওকে, আমরা একটু পড়ি। 4 month হাই, অর্থাৎ এই 4 মাসে, এই যে মানে গত যে 4 মাস অতিবাহিত হয়েছে এই 4 মাসে আর কি আমরা কিন্তু অবগত যে আমাদের অনেক ক্ষেত্রে সংস্কার, তারপরে যে প্রশাসনিক কার্যক্রম বা যাই বলেন না কেন বেশ কিছু পরিবর্তন ঘটলেও কিন্তু ইনফ্লেশন অর্থাৎ মানুষ যে ভুক্তভোগী
বাজারে দ্রব্যমূল্য কিনতে গিয়ে সেই ব্যাপারটা কিন্তু কমেনি, বরং সেই ব্যাপারটা অনেক ক্ষেত্রে বেড়েছে। যদিও শীতকালীন সময়ে সবজির দাম কিছুটা লোয়ারিং পজিশনে রাইট নাও গোয়িং অন, বাট তারপরেও কিছু কিছু ব্যাপার যেগুলো এসেনশিয়াল কমোডিটিস অ্যান্ড ডেইলি উই নিড ইউজুয়ালি, অ্যান্ড সেইগুলো কিন্তু এখনও পর্যন্ত মানে 100 টাকার নিচে কিছুই পাওয়া যায় না। সেই পরিপ্রেক্ষিতে ইউ ক্যান কল হিয়ার এই 4 মাস কি অনেক বেশি, যদিও এটা রিয়েল স্টার থেকে নেওয়া হয়েছে, ওরা অতিরিক্ত বলবেই। যাই হোক, আমরা কিন্তু এখানে শিখছি। আমি কিন্তু আপনাদের বারংবার বলি, দেখুন যখন আমরা শিখছি, যেহেতু আমাদের শিখাই উদ্দেশ্য, এখানে আমরা অন্য যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আপাতত দৃষ্টিতে অ্যান্ড উই ক্যান আই থিঙ্ক সো আমরা এখান থেকে একটু মানে দূরে থাকতে পারি। ওকে, হিয়ার রিসিভ হাই মান্থ, অর্থাৎ এই 4 মাসের মধ্যে ঊর্ধ্ব অ্যান্ড ফুড ইনফ্লেশন, এবং বিশেষ করে এবং ফুড ইনফ্লেশন খাদ্যদ্রব্যের যে স্ফীতি, হিয়ার সোয়ারিং টু এর অর্থটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। হিয়ার উই সি এর এখানেও জেরান্ট হিসেবে ব্যবহার, সরি টু সে পার্টিসিপল, আমি ভুল করেছি, প্রেজেন্ট পার্টিসিপল। হিয়ার হিটিং you can call here used as present participle, and shoring also used as present participle, but এর দারুণ একটি অর্থ আছে, আমি একটু পরে বলছি, কারণ পুরো বাক্য না পড়লে এই অর্থ উদ্ঘাটন করা মুশকিল। ওকে, মুশকিল আবার বলে ফেলা আরেকটি ভাষার শব্দ। যাই হোক, shoring to দ্যাট মিনস এইটা থেকে এইটাই পৌঁছেছে, অর্থাৎ এটা থেকে এটাই পৌঁছেছে। এখানে চাইলে কিন্তু রিচিং দেওয়া যেত, রিচিং, পরে আমরা চাইলে কিন্তু রাইজিং দিতে পারতাম, আমরা চাইলে কিন্তু আরো অনেকগুলো দিতে পারতাম, মানে কি বলবো, ক্লাইম্বিং আপ অ্যান্ড গোয়িং আপ, এটাও বলতে পারতাম। বাট এখানে মূলত এই সংখ্যা থেকে এই পরিমাণে এসে পৌঁছেছে, যার কারণে এখানে টু দেওয়া হয়েছে। টু অর্থাৎ টু বলতে কি নির্দিষ্ট একটা মাত্রায় এসেছে, সেই অর্থে শোরিং টু, সাধারণত শোরিং আপ ব্যবহার হয়ে থাকে। হিয়ার উই সি অ্যান্ড পার্সেন্ট ইন রুরাল এরিয়াস, বিশেষ করে গ্রাম্য অঞ্চলে, অ্যান্ড ইট ইজ, অ্যান্ড এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে ওকে 14.63%, অর্থাৎ এটা মূলত গ্রাম্য অঞ্চলে মূলত এটা হচ্ছে এই 14.63%। ওকে, আমি একটু লিখে দেবো, একটু পরে লিখছি। অ্যান্ড পুটিং ফুড অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর খাবার রাখা। দেখুন এখানে অনেকে এই বাক্যটি দেখলে অর্থ উদ্ঘাটন করতে অনেকেরই কষ্ট হবে, কারণ হিয়ার উই সি অ্যান্ড ফার্স্ট অফ অল হিয়ার সেট as a gerund as a subject, here gerund as a subject at first of all here has been set, অর্থাৎ এখানে প্রথমেই দেখুন জেরান্ডকে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ এইখানে উইথ দিয়ে শুরু হয়েছে, এখানে একটি কমা, এরপর জেরান্ডকে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে এই বাক্যের মূল বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অনেকেই হয়তো বা আমরা এই উদ্ঘাটন করতে গিয়ে আই থিঙ্ক সো উই ফেস চ্যালেঞ্জেস অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড অর গেট ইট। ওকে ওকে, অর্থাৎ এখানে পুট ওয়ান এর অর্থটা হচ্ছে রাখা, আমরা আবার পরিধান অর্থ ব্যবহার করে থাকি, পুট ওয়ান। হিয়ার উই সি অ্যান্ড পুটিং ফুড অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর এই খাবার রাখা হ্যাজ বিকাম, হিয়ার উই সি, দেখুন কতগুলো যে গ্রামাটিক্যাল ফাংশনাল স্ট্রাকচার হ্যাজ বিন ইউজড হিয়ার, অ্যান্ড ক্যান ইউ ইমাজিন, হিয়ার উই সি এখানে আবার লিঙ্কিং ভার্ব ব্যবহার করা হয়েছে উইন ওয়েল, অ্যান্ড সাধারণত আমরা হওয়া অর্থে ব্যবহার করে থাকি। আমি একটু পরে বলছি যে এই যে খাবারের উপর, মানে সরি খাবারের উপর না, মানে টেবিলের উপর খাবার রাখা হয়েছে, হিউজ চ্যালেঞ্জ, একটু বড় ধরনের, মানে অনেক বড় একটি চ্যালেঞ্জ, কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে, স্পেশালি বিশেষ করে, এখানে দেখুন আবার স্পেশালি, ইন পার্টিকুলার উই ক্যান ইউজ, বাট হিয়ার স্পেশালি ফর দ্য ফুড, অর্থাৎ বিশেষ করে যে গরিব শ্রেণী আছে, যারা দোজ হু আর লিভিং রাইট নাও আন্ডার পোভার্টি, দ্যাট মিনস যারা এই যে পোভার্টি লাইন আছে, গরিব শ্রেণী আছে, তাদের নিচেও যারা বসবাস করে, এই শ্রেণীর জন্য এই ব্যাপারটা আরও বেশি চ্যালেঞ্জ হয়েছে। হিয়ার উই সি, এখন গ্রামার একটু দেখার চেষ্টা করি। এখন পুরো বাক্যের অর্থটা আপনি কি দাঁড় করাবেন, দেখুন পুরো বাক্যের অর্থটা আপনাদের সুযোগ ও সুবিধার জন্য আমি এখানে লিখে রেখেছি, একটু খেয়াল করি তো। এখানে দেখুন তো কি বলেছে, এখানে বলা হয়েছে যে মুদ্রাস্ফীতি, হিয়ার উই সি, মুদ্রাস্ফীতি এত শতাংশে, বিশেষ করে 4 মাসের সর্বোচ্চ, এই যে হাই 4 মাসের সর্বোচ্চ, এবং খাদ্যস্ফীতি এত শতাংশে, বিশেষ করে গ্রাম অঞ্চলে এত শতাংশ বেড়ে যাওয়ায়, কি বুঝলেন, মানে
এখন কি বুঝলেন? এখন আপনি যাওয়ায় বা কারণে বলতে পারেন, অর্থাৎ এই যে প্রিপোজিশন উইথ যখন ব্যবহার হয় তখন এই ধরনের অর্থ প্রদান করে। আপনি চাইলে এই বাক্যটির এই যুক্ত অংশটাকে আমরা কাজ করতে পারি এইভাবে কমা দিয়ে এনে এইখানেও ব্যবহার করে দিতে পারি, নো প্রবলেম। অর্থাৎ আপনি এইখানেও বসিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে এই একটু বড় করে এই তো। এখন এখানেও এই যে আমি বসিয়ে দিলাম, এখানে একটি কমা নিশ্চিত, এখানে এই লেখাটি একটু ছোট হাতের হবে। জি, এখনও কিন্তু একই রকম অর্থ প্রদান করবে, অর্থাৎ এখনও একই রকম অর্থ প্রদান করবে। এখন আপনি বলেন যে এটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ অর্থাৎ এখানে উইজ কিন্তু মানে মনে হচ্ছে কনজাংশনের মতো, কিন্তু কনজাংশন দিলে আমরা কি জানি, কনজাংশন ইউজ করলে ডেফিনেটলি আপনি কি ব্যবহার করবেন, সাবজেক্ট ব্যবহার করবেন, সাবজেক্টের পর একটি অক্সিলারি ভার্ব আসবে অথবা মেইন ভার্ব ব্যবহার করবেন, কিন্তু এখানে কিন্তু তা হয়নি, এখানে কিন্তু সরাসরি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি বলতে পারেন ধরেন এটা নাই, মানে আপনাকে বলছে আর কি, কথার কথা আর কি। আপনি ধরেন এখানে বিকজ দিয়েছেন অ্যাজ এ কনজাংশন হিসেবে, এরপর আপনি বললেন এইভাবে যে হ্যাজ হিট, এই হিটিং না দিয়ে আপনি বললেন যে হ্যাজ হিট, এরপরে আপনি আবার বললেন যে অ্যান্ড ফুড ইনফ্লেশন, এইখানে আবার একটা ভার্ব ব্যবহার করলেন, নো প্রবলেম, হ্যাজ শট টু, অর্থাৎ এত পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এখানে পাস্ট করে দিলেন, পাস্ট পার্টিসিপল করে দিলেন। দেখুন তো এখন অর্থ মেলাতে পারছেন কিনা, যে এই যে ফুটিং ফুড ওয়ান দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর খাবার রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, স্পেশালি বিশেষ করে গরিবদের জন্য। ওকে, বিকজ ইনফ্লেশন হ্যাজ হিট, ইনফ্লেশন কি করেছে, কারণ ইনফ্লেশন এততে পৌঁছেছে, এত পার্সেন্টে, বিশেষ করে এই 4 মাসে সর্বোচ্চ। এবং ফুড ইনফ্লেশন, খাদ্য ইনফ্লেশন কি হয়েছে, এই 11 থেকে এততে বৃদ্ধি, সরি টু সে, অর্থাৎ এততে বৃদ্ধি পেয়েছে। এরপরে বিশেষ করে এটা আবারও রুরাল এরিয়াতে আরও বেশি, এটা সত্য, আমার এলাকায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ দেখুন তো অর্থে তেমন একটা পার্থক্য আছে নাই। এখন প্রশ্নটা হলো আপনি কি এভাবে বাক্য তৈরি করতে পারবেন? আমি আর পড়বো না, কারণ ইতিমধ্যে সময় অতিবাহিত হয়ে গিয়েছে। যদিও আমি বেশ কিছু বাক্য নিয়েছিলাম যে আপনাদের সামনে উপস্থাপন করব, কিন্তু ইতিমধ্যে অনেক বক বক করে বেশি সময় আমি পার করে ফেলেছি। আশা করছি যে আপনারা ব্যাপারগুলোকে সহজভাবে নেবেন। আর আরেকটা ব্যাপার, কেউ কমেন্ট করার ক্ষেত্রে একটু মানে হয় না, একটু নম্র ভদ্র হয়ে কমেন্ট করবেন। এই পর্যন্ত যিনি দেখবেন তিনি আমাকে অবগত করবেন যে আমার কথাগুলো ঠিক আছে নাকি ঠিক নেই। এটা হলো, যদি আমার কোনো জায়গায় বা আমার কোনো বলায় কোনো ভুল ত্রুটি থাকে, আপনি কিন্তু একেবারে সফটলি বলতে পারেন যে মানে এইরকম সফট কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে আপনি কি এটা করলে হয়তো বা আমাদের জন্য ভালো হয়, বা আপনার এই শব্দটি বা আপনার এই বলাটি যদি একটু এইভাবে বলেন না তাহলে কিন্তু ভালো হয়। দেখুন, আমি কি কখনো আপনাদেরকে রুড ভাষায় বলি এই তোরা কাজ করবি, এই আপনাদের, বা মানে আমি তোরা করে বলাটা আমার একদমই উচিত হবে না। মানে আমি কি কখনো বলি আপনাদের কিন্তু এই যে এই কাজ করে না দিলে এরপর কিন্তু আপনাদের কি মানে হুমকি দিতে পারি, বা আমি কি বলতে পারি যে আপনাদের এই যে কমেন্ট করতেছেন খুব বিশ্রী দেখায়, এই ধরনের কমেন্ট করেন কেন, মানে আমি কি এগুলো বলতে পারবো? বা আমি কি বলি কখনো যে আপনি যা কমেন্ট করেন যা লেখেন কিছুই হয় না, এই ধরনের কথাকে আমি কখনো বলি? তাহলে ভাই আপনারা যখন আমার ভিডিও দেখেন, কোনো কথা হয়তো বা বারংবার সেটা রিপিট হতে পারে বা কোনো কথা চলে আসতেই পারে, কথা বলা আর লেখা, আবারও একই সাথে আপনাদেরকে এখানে গ্রামাটিক্যাল ফাংশন, একটা ব্যাপার মাথায় রাখবেন, যখন আপনি ইংরেজি পড়ছেন তখন কিন্তু পড়া এক কথা আর আরেকজনকে পড়ানো আরেক কথা, আরেকজনকে শেখানো আরেক কথা। এখানে ইংরেজি ভাষায় যতগুলো গ্রামাটিক্যাল ফাংশনের স্ট্রাকচার আছে সব কিন্তু আমাকে ব্যাখ্যা করতে হচ্ছে। সুতরাং সেই সময় একটু রিপিট হওয়া, ভুল ত্রুটি মানে মাঝে মধ্যে হয়েও যেতে পারে, কিন্তু সেই ব্যাপারটা যখন আপনারা আমাকে উল্লেখ করে বলেন, কেউ এমন রুড ভাষায় বলেন, যদিও রুড ভাষা না, কিন্তু আপনারা একেবারে সরাসরি কীভাবে যেন বলে দেন, আপনার এই কথাটা একদম ভালো লাগে না। আরে ভাই, আপনি তো এটা সফট ভাষা আছে, আপনি তো বলতে পারেন ক্যান ইউ রিপ্লেস, মানে আপনি কি এটাকে একটু মানে অন্য একটি শব্দ দিয়ে বলতে পারেন এই ব্যাপারটি? দেখুন, হার্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সফট ল্যাঙ্গুয়েজ, এই ব্যাপারটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি বলবো ইউ ক্যান লিভ মাই ইউটিউব চ্যানেল, সরি টু সে। আপনি মানে আমি তো আপনার ইনস্ট্রাক্টর,
ইউ ক্যান, মানে আপনি বলেন বা না বলেন, আপনি যেহেতু আমার ভিডিও দেখছেন, দ্যাট মিনস আম ইউর ইনস্ট্রাক্টর, রাইট? এখন আপনি যদি আমাকে এসে ইনস্ট্রাক্টেড করেন অ্যান্ড ইউজিং আ হার্ড ল্যাঙ্গুয়েজ, আই থিঙ্ক সো ইউ নো লঙ্গার নিড অ্যান্ড টু হ্যাভ অর জয়েন উইথ মাই ইউটিউব চ্যানেল। প্লিজ ইউ ক্যান লিভ। আমাকে হার্ড ল্যাঙ্গুয়েজে কেউ কিছু বলবেন না, কারণ আপনি তো আমাকে বলতে পারেন যে এইটা আপনি হয়তো বা এটা ভুল হয়েছে, বা এটা কি একটু এভাবে বলা যায়। আপনি সরাসরি এসে আমাকে আঘাত করেন, এটা কি ধরনের আচরণ ভাই? এটা তো আমি আপনাদের কাছ থেকে আশা করি না। আমি তো আপনাকে ভিডিও দিচ্ছি, আপনি না চাইলে না দেখেন, ভালো লাগে না আপনি চলে যান, কিন্তু আপনি আবার একটা কমেন্ট করে মানে বিদ্রূপ ভাষায় বলছেন। আর ভাই, আমি তো এখানে ফানে কিছু তৈরি করছি না, আমি তো এখানে কোনো কারো মনে আঘাত লাগে এই ধরনের কোনো বক্তব্য দিচ্ছি না, আমি তো এরকম কিছু বলছি না কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে আঘাত লাগতে পারে মনে, সেই রকম কথা বলছি না। হয়তো বা আমার মুখ দিয়ে কোনো একটা কথা বা কোনো একটা বিষয় আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু সেটাকে আপনি রুডলি উপস্থাপন করে আমাকে বলেন কেন? ভাই, ভাষা শিখে না, দয়া করে এই ধরনের কথাবার্তা বলে এই যে আমার যে সামান্য প্রচেষ্টা ক্রমাগত আছে, এই প্রচেষ্টাকে স্তব্ধ করে দিবেন না। আমি কিন্তু এখান থেকে আপনাদের এই যে মানে যাই করছে আমার অভিজ্ঞতাটাকে কাজে লাগাচ্ছি, তার মানে হচ্ছে আমি আপনাদেরকে চেষ্টা করছি কিছু দেওয়ার। সেই চেষ্টাটাকে মানে বিঘ্ন ঘটানোর জন্য মানে কেউ এমন ধরনের বিশ্রী কমেন্ট করেন, আপনার এই কমেন্ট আমি নিতে পারি না। দয়া করে এগুলো থেকে এড়িয়ে যাবেন, ভালো না লাগলে এড়িয়ে যান, কিন্তু বিশ্রী কমেন্ট করবেন না, কারণ আপনার কমেন্টটা কিন্তু পাবলিক, অন্য কেউ দেখে ফেলে। ওকে? আর যারা আমার এই লাস্ট পর্যন্ত এই বক্তব্য শুনেছেন, আপনাদের কাছে আমার একটি আর্জি থাকবে, আপনার ভালো লাগলে আপনি বলবেন যে ঠিক আছে আপনার কথাগুলো, আর না লাগলে নাই, বলে দেবেন পরিবার আপনি লিভ নিতে পারেন বা কিছু না বলতে পারেন। ঠিক আছে, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। আর আমি তো কাজ দিইনি, কাজ দিয়ে দিচ্ছি। হিয়ার উই সে কাজ শুরু আপনারা যেটা করতে পারেন, যদিও 2-3টা বাক্যই পুরো ক্লাস শেষ করে ফেলেছি। কাজ শুরু হচ্ছে যেই শব্দগুলোর সাথে, যেমন এখানে হার্ডশিপ একটি শব্দ আছে, এটা দিয়ে আপনি একটি বাক্য তৈরি করতে পারেন। তারপরে এই যে গোয়িং থ্রু দিয়ে একটি বাক্য তৈরি করতে পারেন। এটা হচ্ছে আপনার কাজ। আশা করছি আপনি আমার বক্তব্য বুঝতে পেরেছেন বা আমি কি বলতে চেয়েছি তা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।